ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে একচেটিয়া হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক বাহিনী। এখনো পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরের দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় পুরো অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নির্ধারিত সময়ের আগেই ধ্বংস করা হবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইরানের উপর মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক আক্রমণ সপ্তম দিনে প্রবেশ করেছে। তেহরান সহ ইরানের অনেক অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় নতুন করে আরও অনেক মানুষ হতাহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তারা একটি ইরানি ড্রোনবাহী রণতরী ধ্বংস করেছে, যেটি পুরোপুরি আগুনে পুড়ে গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান রাজধানী মানামার দুটি হোটেল এবং একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কোনো প্রাণহানি হয়নি। কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, নিজেদের আকাশ সীমায় প্রবেশ করা একটি ক্ষেপণাস্ত্র হামলা তারা প্রতিহত করেছে। কুয়েত সেনাবাহিনীর এমন দাবির পরই তথ্য নষ্ট করে দ্রুত সময়ের মধ্যে কর্মীদের দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। গত কয়েকদিনে এটি এই ধরনের দ্বিতীয় হামলার ঘটনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ইরানকে নির্ধারিত সময়ের আগেই এমনভাবে ধ্বংস করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান এ ব্যর্থ হয়েছে, প্ল্যান বি আরও বেশি করে ব্যর্থ হবে। এদিকে চলমান হামলা বন্ধের একটি প্রস্তাব স্থানীয় সময় বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নিয়ে ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের অধিকাংশ আইন প্রণেতা। প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বিপক্ষে ২১৯ জন এবং পক্ষে ২১২ জন ভোট দেন। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের পরবর্তী নেতা বেছে নেওয়ার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুক্ত থাকতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে ট্রাম্প একথা জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। ধারণা করা হচ্ছে, আয়াতুল্লাহ আলীর দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনিকে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তা মনে করেন না। তিনি বলেন, ইরানের সাথে মিলে যুক্তরাষ্ট্রকেই বেছে নিতে হবে কে হবেন তাদের নতুন নেতা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমনকি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেয়াই তার লক্ষ্য বলে জানান স্টারমার। তিনি বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হল আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে। আর তাই যুক্তরাজ্য প্রথম দফার যুদ্ধে অংশ নেবে না। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ট্রাম্প একজন লুজার হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। পত্রিকাটি প্রতিবেদনে বলা হয়, স্টারমারের রাজনৈতিকভাবে আর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প। অথচ কিছুদিন আগে ট্রাম্প স্টারমারকে উইনার বা জয়ী বলে প্রশংসা করেছিলেন। তিনি মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি নিয়ে দ্বন্দ্বে সেই সুর এখন পুরোপুরি বদলে গেছে। যুদ্ধের কৌশলগত দিক থেকে এই সংঘাতের প্রধান কারণ হল ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর ঘাঁটি ব্যবহার। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে স্টারমার মধ্যপ্রাচ্যের সংঘাতের শুরুতে ব্রিটিশ ঘাঁটি থেকে ইরানে হামলা চালানোর অনুমতি দেয়নি। আর এটি হতাশ ট্রাম্প। মধ্যপ্রাচ্য সংঘাতে ইরান যুক্তরাষ্ট্রের হামলা কি আদৌ বৈধ? সামরিক উত্তেজনার পাশাপাশি এখন বড় প্রশ্ন এটি।
সম্ভাব্য হুমকি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু আইন বিশেষজ্ঞদের মতে কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন হামলা যুক্তরাষ্ট্রের আইন ও আন্তর্জাতিক বিধানের সাথে সামঞ্জস্য নয়। এদিকে হামলা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার দাবিও নতুন করে আইনি বিতর্ক তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের তুমুল সংঘাত। দফায় দফায় চলছে দুই দেশেরই ক্ষেপণাস্ত্র হামলা। তবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা কি বৈধ? এ নিয়েই এখন আলোচনা আন্তর্জাতিক মহলে। এই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের 1000-এরও বেশি লক্ষ্যবস্তুকে আঘাত এনেছে। হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা। ঘটনাটির পর থেকেই হামলার আইনি বৈধতা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। তাদের দাবি, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই এত বড় সামরিক অভিযান চালানো যুক্তরাষ্ট্রের সংবিধানের চেতনাকেও প্রশ্নের মুখে ফেলেছে। তবে হামলার পক্ষে যুক্তি তুলে ধরেছেন ট্রাম্প। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর আসন্ন হামলার প্রস্তুতি নিচ্ছিল। সেই সম্ভাব্য হুমকি প্রতিহত করতেই আগাম সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরান খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে বলেও জানান ট্রাম্প। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এসব দাবির পক্ষে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো প্রমাণ প্রকাশ করেনি ওয়াশিংটন। এমনকি কিছু মার্কিন গোয়েন্দা তথ্য ট্রাম্পের বক্তব্যের সঙ্গে পুরোপুরি মিল খুঁজে পায়নি। এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে 1973 সালে পাশ হওয়া ওয়ার পাওয়ার্স রেজলিউশন। এই আইনের অধীনে কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান চালাতে পারে না। আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন না থাকলে এমন অভিযান 60 দিনের মধ্যে শেষ করতে হয়। এদিকে জাতিসংঘের সনদ অনুযায়ী কোনো দেশ অন্য দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না, যদি না তা আত্মরক্ষার উদ্দেশ্যে হয় বা নিরাপত্তা পরিষদের অনুমোদন থাকে। তবে এখন পর্যন্ত সেই ধরনের স্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি যুক্তরাষ্ট্র। অন্যদিকে আরেকটি বড় প্রশ্ন উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু ঘিরে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি যুদ্ধকালীন বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা, তা নিয়েও বিভক্ত মত আইন বিশেষজ্ঞরা। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। বাহরাইনের দিকে ধেয়ে আসা ইরানের 75টি ক্ষেপণাস্ত্র এবং 125টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ধ্বংস করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড বুধবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাহরাইনের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত সক্রিয় রয়েছে এবং ইরান থেকে আসা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে। তবে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি এবং সেসবের আঘাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিটের ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর দিন থেকেই বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বেশ জোর দিয়ে বলছে, দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের সামরিক বাহিনী রয়েছে। তবে ইসরায়েলের জন্য চিত্রটা ভিন্ন। গাজায় চলমান জাতিগত নিধন, লেবানন ও সিরিয়ায় যুদ্ধ বা আক্রমণ এবং ইরানের সাথে আগে এক দফা সংঘাত, সব মিলে ইসরায়েল বাহিনী ক্লান্ত। ফলে একটি দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল হতে পারে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্টে। ইরানে হামলা চালানোর পর থেকেই ইসরায়েলকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হয়েছে। ফলে দেশ জুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি, স্কুল বন্ধ এবং হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করতে হয়েছে। হাইফা ও তেল আবিবের মতো শহরগুলো টানা হামলার মুখে পড়েছে। জরুরি পরিষেবা হিমশিম খাচ্ছে। যে মাত্রার যুদ্ধ ইসরায়েলি সরকার অন্যদের উপর চাপিয়ে দেয়, সেই মাত্রার যুদ্ধের সঙ্গে সে দেশের মানুষ অভ্যস্ত নয়। তাদের বোমা থেকে বাঁচতে বাংকার বা শেল্টারে আসা যাওয়ার মধ্যেই সময় কাটছে। আপাতত যুদ্ধ নিয়ে ইসরায়েলি জনগণের উৎসাহ বেশি দেখা যাচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের সামরিক উন্মাদনার জোয়ার বয়ে গেছে। যুদ্ধের প্রতি এই সমর্থনকে অনেকে ইসরায়েলি সমাজের চরমপন্থার দিকে ঝুঁকে পড়ার অংশ হিসেবে দেখছেন।
যুদ্ধ দীর্ঘায়িত হলে সামাজিক প্রভাবের বাইরেও ইসরায়েলকে সামরিক হিসাব নিকাশ মাথায় রাখতে হবে। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ইরানের মতো বিশাল আয়তন ও সামরিক শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে ইসরায়েলের বর্তমান মাত্রার যুদ্ধ কতদিন চালিয়ে নিতে পারবে তা ঠিক করে নিতে হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো মিত্রদের সমর্থনের উপর বিষয়টি নির্ভর করবে। ইরানের ভান্ডার ফুরানোর আগেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে যায় কিনা তার উপর। ইসরায়েলের ভান্ডারে কত ইন্টারসেপ্টর রকেট আছে সেটা তারা গোপন রাখে, তবে এর আগে ইরানের বিপক্ষে 12 দিনের সংঘাতের সময় তাদের মজুদ কমে আসছিল। এতে বোঝা যায় যুদ্ধ দীর্ঘায় উচ্চমাত্রার প্রতিরক্ষা বজায় রাখা কঠিন হবে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, 2 বছরের বেশি সময় ধরে গাজায় চলা নির্বিচার হামলা ইসরায়েলের অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলেছে। গোলাবারুদের খরচ এবং কয়েক লাখ রিজার্ভ সৈন্যকে দীর্ঘ সময় মোতায়েন রাখা ইসরায়েলি রাজকোষের উপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল এখন ঋণ সংকট, জ্বালানি সংকট, পরিবহন সংকট এবং স্বাস্থ্যসেবা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুদ্ধ কবলিত ইরানে গত 5 দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা নেট ব্লক বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। নেট ব্লক বলছে, গত 1 মার্চ থেকে দেশজুড়ে প্রায় বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা। ইরানের মাত্র 1% মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে 27 ফেব্রুয়ারি পর্যন্ত সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে, কিন্তু কোনো প্রকার সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হওয়ায় 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সাথে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোরিং লায়ন শুরু করে ইসরায়েলও। ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকি প্রশ্রয় দেবে না ইরাক। বুধবার ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির বরাতে তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী সুদানির সাথে টেলিফোনে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় খামেনি নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন সুদানি। এছাড়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার নিন্দাও জানান তিনি। ইসরায়েলে ইরানে যে আগ্রাসী অভিযান শুরু করেছে তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন এবং নীতি বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে ইরানের প্রতি দৃঢ় সমর্থন জানানোর জন্য ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আরাকচি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও ইরান এখনো পর্যন্ত রাশিয়ার কাছে কোনো সামরিক সহায়তা চায়নি বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের অনুরোধ আসেনি। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরও তেহরান মস্কোর কাছে অস্ত্র বা সামরিক সহায়তার আবেদন করেনি। রাশিয়ার অবস্থান আগের মতোই রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হয়নি বলেও তিনি উল্লেখ করেন। রাশিয়া সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে সংঘাত বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। যদিও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সম্প্রতি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের চলমান সংঘাতের ফলে মিথ্যা তথ্য, গুজব, ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার না করার অনুরোধ জানিয়েছেন কুয়েতের রাষ্ট্রদূত। কুয়েত প্রবাসীদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন এই অনুরোধ জানান। আপনাদেরকে আমি অনুরোধ করব, বর্তমান পরিস্থিতিতে আপনারা সকলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। নিজ বাসস্থান অথবা নিরাপদ স্থানে অবস্থান করুন। নিরাপত্তার স্বার্থে সকল অসামরিক ব্যক্তিবর্গ সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকুন। পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কুয়েতের সিভিল আইডি, হেলথ ইন্স্যুরেন্স কার্ড, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, মোবাইল ফোন চার্জার সবসময় নিজের কাছে রাখুন।